প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই বাজিতপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি যেখানে দেহত্যাগ করি, যেখানে আমি সিদ্ধি লাভ করেছি, যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমার সিদ্ধি লাভের স্থান, সে স্থানটি চিহ্নিত হবে এবং আমি যেখানে দেহত্যাগ করি আমার দেহ এই বাজিতপুরে এনে আমার সিদ্ধি লাভের স্থান যেখানে, সেখানেই তোমরা সমাধিস্থ করবে। এটি তিনি পূর্ব নির্দেশ করেছিলেন। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি তারই নির্দেশিত সেই প্রণব সিদ্ধপীঠ মন্দির এখানে লেখা আছে। আমরা সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এরপরে মন্দিরের ভিতরে কি আছে সে দৃশ্য আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সমাধি মন্দিরে প্রবেশ করছি। এখানে লেখা আছে সমাধি মন্দির এবং প্রবেশদ্বার। আমরা এখন মন্দিরের ভিতরে কি আছে সেটা দেখতে চেষ্টা করি। যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, যে মন্দিরটি সিদ্ধপীঠ মন্দির নামে পরিচিত, তার ভিতরে আমরা প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে আমরা ভিতরের দৃশ্য দেখাবার চেষ্টা করব আপনাদের। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি এখানে কি আছে। এই মন্দিরের ভিতরে রয়েছে প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীদেহ সংরক্ষিত এবং তার শ্রীদেহ এই বেদির মধ্যে সংরক্ষণ করা হয়েছে। তিনি স্থূল দেহে থাকাকালীন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমি যেখানে দেহ ত্যাগ করি আমার দেহ বাজিতপুরে আসবে এবং যেখানে আমি সিদ্ধি লাভ করেছি সেই মন্দিরের ভেতরেই আমার সমাধি করবে। এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ স্থূল দেহে থাকাকালীন কিন্তু এই বেদিটা তৈরি করে গিয়েছিলেন এবং এই চিহ্নিত করে গিয়েছিলেন যে এটা বালি দিয়ে ভরাট করা ছিল এবং সাধারণভাবে এটা বন্ধ করা ছিল এবং পরবর্তীকালে তার নির্দেশে এই বেদির ভেতরেই তার দেহকে সংরক্ষণ করা হয়েছে। তাই আমরা এখানে প্রতিনিয়ত পূজা করি। প্রণব মঠের মূল মন্দির এটাই। আর ওই এখানে আপনারা লক্ষ্য করছেন কয়েকটা ত্রিশূল পোতা আছে এবং এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে লেখা আছে ওম শ্রী শ্রী প্রণব সিদ্ধপীঠ যুগাচার্য দেব এখানে ব্রহ্ম নির্বাণ লাভ করেন বাংলা 1322 মাঘী পূর্ণিমা। অর্থাৎ 1322 সালে প্রণবানন্দজির বয়স ছিল মাত্র 20 বছর এবং এই 20 বছরে তিনি সাধনার সিদ্ধি লাভ করেন। এখানে যে একটা ত্রিশূল আপনারা দেখছেন, এই একটা ত্রিশূল দিয়ে ঘেরা একটা জায়গা দেখছেন, এখানে একটা কদম গাছ ছিল। সেই কদম গাছের তলায় তিনি বসে ধ্যানমগ্ন হতেন। অনেক সময় তার সহপাঠী বন্ধু যারা একই স্কুলে পড়তেন এবং একই ক্লাসে পড়তেন তারা অনেক সময় এই দৃশ্য দেখে বলতেন, বিনোদ তুমি গাছতলায় বসে কি করো? তার উত্তরে তিনি সংক্ষিপ্ত ভাবে বলেছিলেন, তোমরা পরে বুঝতে পারবে যে আমি এখানে কি করি। তো আসলে তারা পরে বুঝতে পেরেছিলেন যে এই স্থানে তার সিদ্ধি লাভের স্থান এবং এখানে তিনি 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেন। অর্থাৎ তার মধ্যে পরিপূর্ণভাবে ভগবৎ শক্তির বিকাশ এবং প্রকাশ হয় এবং পরবর্তীকালে এই গাছটি মারা যায় এবং এখানেই গড়ে ওঠে সিদ্ধপীঠ মন্দির। মন্দিরে আমরা একটি আসন প্রতিষ্ঠিত দেখছি। এই আসনে বসে যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দীক্ষাদান করতেন দীক্ষা প্রার্থী ভক্তদের এবং শুধু তিনি দীক্ষা দিতেন না, দীক্ষার সাথে তিনি বলতেন কি আমি শক্তি সঞ্চার করে দিই, আমি যাকে দীক্ষা দিই তাকে শক্তি সঞ্চার করে দিই। ওখানে লেখা আছে শ্রী শ্রী প্রণব দীক্ষা পীঠ
ওম শ্রী শ্রী প্রণব দীক্ষাপীঠ আচার্যদেব দীক্ষা দান করতেন এখানে এবং শক্তি সঞ্চার করতেন। সেই আসন আজও সুরক্ষিত করা হয়েছে। তার স্মৃতি বিজড়িত এই আসন আপনারা এখানে দর্শন করতে আসতে পারেন এবং নিজের জীবনকে আপনারা ধন্য করতে পারেন। প্রণবানন্দজি মহারাজ এখানেই বসে সিদ্ধিলাভ করেছিলেন মাত্র 20 বছর বয়সে এবং তার সেই সিদ্ধিলাভের স্থানটি চিহ্নিত করা আছে। এখানে আমরা প্রতিদিন পূজা অর্ঘ্য নিবেদন করি এবং সিদ্ধিলাভের স্থানটি চিহ্নিত করা আছে ত্রিশূল দিয়ে। এবং আমরা যতদূর জানি এই ত্রিশূলটা তিনি নিজে ব্যবহার করতেন এবং পরবর্তীকালে তিনি যখন এখানে সিদ্ধিলাভ করেন মাত্র 20 বছর বয়সে অর্থাৎ 1322 বঙ্গাব্দে, তখন তিনি এই ত্রিশূলটা এখানে পুঁতে দিয়ে তার সিদ্ধিলাভের স্থানটিকে তিনি চিহ্নিত করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি যেখানে সিদ্ধিলাভ করেছি তার পাশেই আমার দেহ সংরক্ষিত করা যেন হয়। তিনি বলেছিলেন অন্য কোনো মন্দির করবি না, আমি যেখানে দেহ ত্যাগ করি আমার দেহ বাজিতপুরে সমাধিস্থ করে দিবি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অনুসারী আর সন্ন্যাসী বৃন্দ তার সে আদেশ পালন করেছেন। 1941 সালে যখন তিনি কলকাতা দেহত্যাগ করেন তার শ্রীদেহ কলকাতা থেকে এনে এই বাজিতপুরে এই বেদির মধ্যে সংরক্ষণ করা হয়েছে। এটাকে আমরা আসলে সমাধি বেদি বলি, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সমাধি বেদি, এবং এটা হচ্ছে সিদ্ধিলাভের স্থান। প্রিয় ভক্তবৃন্দ, যারা আপনারা প্রণব মঠের শুভ আকাঙ্ক্ষী এবং প্রণবানন্দজির প্রতি শ্রদ্ধা ভক্তি যাদের আছে, যারা ভক্তিমান এবং ভক্তিমতী নরনারী পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনারা এই পবিত্র সিদ্ধপীঠ দর্শন করতে পারেন এবং দর্শন করে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আশীর্বাদ শিরে ধারণ করে আপনাদের জীবনকে ধন্য করতে পারেন। বর্তমানে আমরা যেখানে এসেছি এই স্থানটিকে বলা হয় অর্চনালয়, ধ্যানকুঞ্জ, অর্থাৎ এই নিরিবিলি পরিবেশে গাছপালা ঘেরা একটি সুন্দর পরিবেশ। এখানে আচার্য স্বামী প্রণবানন্দজি স্বয়ং এখানে আসনে এসে বসতেন। সেই আসন আজও আছে এবং তিনি এখানে বসতেন এবং তার অনুসারী সন্ন্যাসী গৃহী ভক্তবৃন্দ এখানে বসে ধ্যান জপ করতেন। তাই এই স্থানটির নাম অর্চনালয়, আবার ধ্যানকুঞ্জ বটে। আজও মাঘী পূর্ণিমা উপলক্ষে সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক এবং গৃহী ভক্তরাও এখানে বসে ধ্যান করেন, জপ করেন এবং গুরুজির আশীর্বাদ লাভ করে নিজেকে ধন্য মনে করেন। তাই আজ আপনারা সেই প্রণব মঠের একটি স্মৃতি বিজড়িত সুন্দর পরিবেশ আপনারা দর্শন করছেন এবং সেই স্মৃতি রক্ষার জন্য প্রণব মঠের পক্ষ থেকে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীমূর্তি এখানে প্রতিষ্ঠিত করা রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের পাথরের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তার আশীর্বাদ নিয়ে আপনারা ধন্য হতে পারেন। বছরের যে কোনো সময় আপনারা প্রণব মঠে আসতে পারেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং আপনারা এসে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারেন। এখানে একটি দর্শনীয় স্থান রয়েছে যা প্রণব কুণ্ড নামে পরিচিত, অর্থাৎ যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন স্থূল দেহে ছিলেন তখন তিনি এই কুণ্ড বা ছোট্ট একটি পুকুর এখানে তিনি স্নান করতেন। এখানে আপনি লক্ষ্য করছেন যে প্রণব কুণ্ডে নামার সিঁড়িও ব্যবস্থা রয়েছে। সেই প্রাচীন কালের স্মৃতি প্রণব মঠের পুকুর থেকে সংরক্ষণ করা হয়েছে এবং পুকুরটা যাতে নষ্ট না হয় সেজন্য মোটামুটি চারিদিকে বাঁধিয়ে দিয়ে পুকুরটাকে সংরক্ষণ করা হয়েছে। এটি প্রণব কুণ্ড নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন এবং বিভিন্ন তীর্থস্থান থেকে তীর্থ বাড়ি তীর্থের জল এনে এই প্রণব কুণ্ডে দেওয়া হয়েছে।
এ কারণে আমরা এটাকে পবিত্র গঙ্গার জল মনে করি এবং বিভিন্ন পূজা অনুষ্ঠানেও এই জল ব্যবহৃত হয়। সাধারণত সবাইকে স্নান করার জন্য আমাদের অন্য পুকুর আছে, কেউ এই পুকুরে সবসময় নোংরা করতে যাতে না পারেন সে বিষয়ে আমরা দৃষ্টি রাখি এবং এর পবিত্রতা রক্ষার জন্য আমরা সবসময় বলে থাকি। এবং যে যেখানে আসেন এই পুকুরের জল আপনারা পবিত্র জল এমনকি গঙ্গার জল মনে করে নিয়ে যেতে পারেন। এখন আমরা এসেছি প্রণব মঠে রাজ মন্দির। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী প্রণব রাজমঞ্চ। এটাকে প্রণব রাজমঞ্চ কেন বলা হলো? সম্মুখে আপনারা একটি আসন দেখছেন, এই সিংহাসনে বসে প্রণবানন্দজি মহারাজ রাজ বেশ ধারণ করে পূজা গ্রহণ করে ধর্ম সংস্থাপনের শুভ সংকল্প গ্রহণ করেছিলেন। আমরা গীতা পড়লে জানতে পারি ভগবান আসেন, তিনি দুষ্ট দমন করেন, সাধুগণের পরিত্রাণ করেন এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসেন। প্রণবানন্দজির জীবনে আমরা একই ঘটনা দেখতে পাই। তার জীবনের দুষ্ট দমনের ইঙ্গিত আছে, সাধুগণের পরিত্রাণের ইঙ্গিত আছে। যেহেতু শরণাগত ভক্তদের তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলতেন, ওরে তোদের জন্ম জন্মান্তরের পাপ তা আজ থেকে আমি গ্রহণ করলাম, আজ থেকে তো নিষ্পাপ শুদ্ধ বুদ্ধ মুক্ত। এভাবে তিনি হাজার হাজার মানুষকে পাপ তাপ থেকে মুক্তি করে দিয়েছেন এবং এইখানে বসে তিনি পূজা গ্রহণ করেছেন রাজবেশ ধারণ করে। এই কারণে এই মঞ্চটাকে প্রণব রাজমঞ্চ বলা হয়। সম্মুখে আপনারা দেখছেন একটি ফুটন্ত পদ্মফুলের মতো, কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার স্থান। এবং এখানে প্রতি বছর মাঘী পূর্ণিমায় যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মঙ্গল কামনা করে এখানে বৈদিক যুগের সেই মহান আদর্শকে আবার জনসমক্ষে প্রকাশ করা হয়ে থাকে বৈদিক শান্তি যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে। বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে প্রতি বছর যজ্ঞ করে থাকি। এরপরে প্রণব মঠে প্রণবানন্দজির স্মৃতি বিজড়িত আরও কিছু আপনারা দেখতে পাবেন। আর সেই সময় রাস্তাঘাটের এত উন্নতি ছিল না, জলপথের ব্যবস্থা ছিল, কিন্তু গ্রামে গঞ্জে যাওয়ার জন্য একটা পালকি ব্যবহার হতো। ভক্তগণ তাকে একটা পালকিতে বসিয়ে দুই ধারে হ্যান্ডেল ছিল, সেই পালকি বহন করে তাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যেতেন। প্রণব মঠের পুকুর থেকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ব্যবহৃত সেই পালকিটাও সংরক্ষণ করা হয়েছে। এটা আপনারা দেখছেন। আর একটা বিরাট নৌকা ছিল যা কান্ডারি নামে পরিচিত ছিল। সে কান্ডারির মানে নোঙরটা সংগ্রহ করা আছে এখানে, কান্ডারির নোঙর যা নৌকা ব্যবহার হয়, সেই সাথে কান্ডারির একটি বৈঠা আজও সংরক্ষণ করা হয়েছে। কারণ সেই সময় ইঞ্জিনের নৌকা ছিল না, আর দাঁড় বৈঠার মাধ্যমে নৌকা চালানোর ব্যবস্থা ছিল, অনেক মাঝিরাও ছিল। তো আজ প্রণবানন্দজি মহারাজের স্মৃতি বিজড়িত এই কয়েকটি দর্শনীয় স্থান আপনারা দেখছেন। এখানেও আপনারা কয়েকটি দৃশ্য দেখলেন, রাজমহল দেখলেন, যজ্ঞবেদী দেখলেন, সেই সাথে প্রণবানন্দজির স্মৃতি বিজড়িত পালকি দেখলেন এবং তার ব্যবহৃত যে নৌকা কান্ডারি, ওখানে একটা নোঙর আছে, ওখানে একটা নোঙর আছে এবং কান্ডারির বৈঠাও দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখলেন, তাদের মনে প্রণবানন্দজি মহারাজের স্মৃতি জাগ্রত হচ্ছে এবং এটাই আপনাদের মঙ্গল হবে। এই স্মৃতি স্মরণ করলে আপনাদের কল্যাণ হবে। এখানে আমরা দেখছি শ্রীমৎ স্বামী রামানন্দ ভবন। এটা প্রকৃতপক্ষে সাধুনিবাস, সাধুরা এখানে বসবাস করেন। রামানন্দজি ছিলেন প্রণবানন্দজি মহারাজের একজন লীলা পার্ষদ। প্রায় 80 জন যুবক সংসার ত্যাগ করে স্বামী প্রণবানন্দজি মহারাজের সান্নিধ্যে এসেছিলেন। তার মধ্যে সবার ছোট ছিলেন রামানন্দজি এবং এই বাজিতপুর প্রণব মঠে উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। এজন্যে স্বামী রামানন্দজির মহারাজের নাম স্মরণ করে ওখানে একটি ভবন তৈরি হয়েছে।
তাই লেখা আছে শ্রীমৎ স্বামী রামানন্দ ভবন। এখানে সন্ন্যাসীর অবস্থান। এখানে আপনারা দেখছেন স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি কাঠের নির্মিত মূর্তি। আবার ওখানে যজ্ঞবেদীর মধ্যে একটি বেদি দেখছেন। আসলে এটাকে বলা হয় শ্রী শ্রী প্রণব ধ্বনি, এবং এখানে শিবকীর্তন লেখা আছে ওম হরগুরু শঙ্কর শিবশম্ভু। এটাকে বলা হয় প্রণব ধ্বনি। আর প্রণব ধ্বনির যে ইতিহাস রয়েছে জানা যায় তিনি পৌষ পূর্ণিমাতে এখানে অগ্নিসংযোগ করে যজ্ঞবেদী উদ্বোধন করেছিলেন এবং বলেছিলেন পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত এই যজ্ঞের অগ্নি অনির্বাণ থাকবে। এই জন্য এখানে আজও প্রতি বছর পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত যজ্ঞের অগ্নিকে প্রজ্বলিত রাখা হয়। আসলে এটা হচ্ছে স্যাক্রেড ফায়ার বা পবিত্র অগ্নি, এটা তপস্যার প্রতীক, তাই একে প্রণবধ্বনি বলা হয়। এবং এরপরে আমরা আরো একটি দর্শনীয় স্থানে এসেছি, এটাকে বলা হয় শ্রী শ্রী প্রণব অভিষেক বেদী। অভিষেক বেদী বলতে আমরা সহজ ভাষায় আপনাদের বোঝাবার চেষ্টা করছি, অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এখানে বসে স্নান করতেন এবং তার অনুসারী সন্ন্যাসীবৃন্দ তার স্নানের ব্যবস্থা করতেন। এখানে একটি বেদিতে তিনি বসতেন এবং তার অনুসারী সন্ন্যাসীবৃন্দ তার মাথায় জল দিয়ে তাকে অভিষেক করাতেন বা স্নান করাতেন। এই জন্য আসলে এটা স্নানের জায়গা এবং ভালো বাংলায় তাই এখানে বলা অভিষেক বেদী। সে অভিষেক বেদীর স্মৃতি রক্ষার্থে এখানে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। প্রিয় ভক্তবৃন্দ, এরপরে আমরা আরো কয়েকটি দর্শনীয় স্থান দেখব। এখানে আপনারা দেখতে পাবেন আরেকটি ছোট বিল্ডিং, 2 তলা। কিন্তু এই 2 তলা বিল্ডিং এর নিচে যেতে গেলে আসলে মাথা নিচু করতে হবে। লেখা আছে মাথা নিচু করে প্রবেশ করুন। আবার এখানে লেখা আছে শ্রী শ্রী প্রণব গুম্ফা, অর্থাৎ প্রাচীনকালে আমাদের সাধু সন্ন্যাসীরা পাহাড়ের গুহায় ধ্যান করতেন, জপ করতেন এবং ধ্যানের জন্য তারা একটি নিরিবিলি স্থানকে তারা বেছে নিতেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার অনুসারী সন্ন্যাসীদেরকে ধ্যান করার জন্য, যোগ ধ্যান তপস্যা করার জন্য সেই একটি গুম্ফা নির্মাণ করেছিলেন। অর্থাৎ এটি 2 তলা। এর নিচতলায় রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের আসন, একেবারে গর্ভগৃহে রয়েছে। আজও তা সংরক্ষণ করার জন্য প্রণব মঠের পক্ষ থেকে স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে গর্ভগৃহে, এবং এখান থেকে নেমে আপনারা সেটা দর্শন করতে পারেন। এটা প্রণব গুম্ফা নামে পরিচিত এবং মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর এখানে 1 মাস পূজা অর্চনা করা হয়। অন্য সময় এটা দর্শনীয় বস্তু হিসেবে সবাই দর্শন করতে পারে। এদিকে আমরা বড় বড় 2টি ভবন দেখছি। সম্মুখে একটি 3 তলা ভবন, এটাও অতিথিশালা। দূরাগত অতিথিরা এসে এখানে অবস্থান করতে পারেন এবং প্রণব মঠের পক্ষ থেকে তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়। সেই সাথে পাশে আপনার আরও একটি 5 তলা ভবন দেখছেন। এই 5 তলা ভবনটা অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়, তাদের থাকার ব্যবস্থা করা হয়। ও লেখাই আছে প্রণবানন্দ অতিথি ভবন। এই 5 তলা ভবনে অনেকগুলো ঘর আছে এবং বহিরাগত যাত্রী এসে এখানে থাকতে পারেন। এই প্রণব মঠ বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুরে বছরের যে কোনো সময় আপনারা প্রণব মঠ দর্শন করতে আসতে পারেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখে, যেখানে আপনারা দেখতে পাবেন একটি ফুলবাগান। বাম দিকে ফুলবাগান রয়েছে, এটা প্রণব উদ্যান। এখানে যে সব ফুল হয় এই ফুল দিয়ে ত্রিসন্ধ্যা প্রণব মঠের পূজা অর্চনা করা হয়। এখানে আপনারা বাম দিকে সুন্দর সুদৃশ্য ফুল বাগান দেখছেন। যদিও এখন ফুল খুব কম দেখা যাচ্ছে, কেননা শীতকালে এমনিতে ফুল কম হয়ে থাকে। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো একটি বিরাট পুকুর। এই পুকুরে ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই পুকুরটি সাধারণ জনগণের স্নানের জন্য উন্মুক্ত রয়েছে। বিশেষ করে বার্ষিক উৎসব বাজিতপুর প্রণব মঠে যখন
মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, হাজার হাজার মানুষের আগমন হয়। সে সময় সাধারণ জনগণ, তীর্থযাত্রী যারা বাজিতপুর মঠে আসেন তারা এই পুকুরে স্নান করতে পারেন। আপনারা সেই পুকুরটি এখানে দেখছেন, প্রণব মঠের ভিতরে অবস্থিত। এটা সাধারণ জনগণের স্নানের জন্য এই পুকুরটা উন্মুক্ত আছে এবং যে কোনো সময় বছরে এসে যারা শহরে থাকেন পুকুরে স্নান করার সুযোগও গ্রহণ করতে পারে।